রুদ্র ভাইয়া শুনছেন? এই রুদ্র ভাইয়া। প্রথম ডাকে রুদ্র উঠল না। তুরা এবার সামান্য সাহস সঞ্চার করে রুদ্রের শরীরটা হালকা ঝাঁকিয়ে আগের চেয়ে সামান্য উঁচু স্বরে ডাক দিল। রুদ্র ভাইয়া শুনছেন? রুদ্রের এবার ঘুম ভাঙল। সে পিট করে চোখ খুলল। তুরাকে নিজের পাশে আবিষ্কার করতে দেখে সে যেন চমকে উঠল। পরক্ষণেই সে শরীরের তীব্র যন্ত্রণা অনুভব করতে পারল। শরীর কেমন দুর্বল আর মাথায় জলপট্টি। রুদ্রের আর বুঝতে বাকি রইল না যে তুরাই তার মাথার জলপট্টি দিয়েছে। তবে অবাক করার বিষয় হলো তুরাকে এই গভীর রাতে নিজের ঘরে থাকতে দেখে রুদ্র বিস্মিত ও দুর্বল কণ্ঠে বলল, তুই এখন এই সময় আমার রুমে? রুদ্রের কথা শুনে তুরা কি বলবে বুঝতে পারল না। সে তো নিজেই জানে না কেন সে এখানে এসেছিল। তুরা এসব কিছু ভেবে একটি দীর্ঘশ্বাস নিল। তারপর পরিস্থিতি সামাল দিতে অস্বস্তি ও দ্রুততার সাথে মিথ্যা কথা বলল। আসলে আমার পানি তৃষ্ণা পেয়েছিল, তাই নিয়ে যাচ্ছিলাম। এমন সময় আপনার রুম থেকে শব্দ পেলাম। এসে দেখি আপনি বিছানায় ছটফট করছেন। পরে দেখলাম আপনার জ্বর এসেছে, তাই মাথায় জলপট্টি দিয়েছি। রুদ্র দুর্বলতা নিয়ে তুরার দিকে তাকালো তিক্ত হতাশা মেশানো কণ্ঠে বলল, তাই? আমার কষ্ট হলে তোর কে? থাকতে দিয়ে না এমন। আমি মোড়ে। কিন্তু রুদ্র কথাটা শেষ করতে পারল না। কেন পারল না? মুহূর্তেই তুরা রুদ্রের কথা শেষ হতে দিল না। সে মুহূর্তে ক্ষিপ্ত গতিতে রুদ্রের দিকে এগিয়ে এলো আর সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরল। তুরার বুক তখন তরতর করে কাঁপছে। বড় বড় শ্বাস নিতে নিতে সে রুদ্রের চোখের দিকে তাকালো। রুদ্র তুরার চোখের দিকে অপলক তাকিয়ে আছে। তুরার দম বন্ধ করা চাপা ক্রোধ ও উদ্বেগ মিশ্রণ স্বরে বলল, এসব উল্টাপাল্টা কথা বলবেন না। কথাটা বলেই তুরা থমকে গেল। সে এমন করলো কেন? রুদ্রের মুখে মরার কথা শুনে তার এত খারাপ লাগলো কেন? এই দ্বিধায় তুরার সাথে সাথে রুদ্রের মুখ থেকে হাত সরিয়ে নিল। রুদ্র তখনও তুরার দিকে তীব্র চোখে তাকিয়ে আছে। তুরা একবার রুদ্রের দিকে তাকালো। পরক্ষণেই অস্বস্তিতে চোখ নামিয়ে নিল। পরিস্থিতি হালকা করার জন্য সে অসহজ ও দ্রুত স্বরে বলল, যেন নিজের অনুভূতি ঢাকতে চাইছে। ও ওই ওই আর কি। এসব উল্টাপাল্টা কথা বলা ভালো না, আল্লাহ অসন্তুষ্ট হন। তাই আমি বলতে নিষেধ করলাম। রুদ্র দুর্বলতা সত্ত্বেও তুরার চোখ থেকে দৃষ্টি সরালো না। সে তীক্ষ্ণ জিজ্ঞাসু ভারী ও দুর্বল কণ্ঠে বলল, হাল্লা বিরক্ত হবে নাকি তুই কষ্ট পেয়েছিস? কোনটা? তুরা যেন ধরা পড়ে গেল। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে সামান্য কৃত্রিম রাগ দেখিয়ে বলল, যেন অস্বীকার করতে চাইছে, আজব, আমি কেন কষ্ট পাবো? আমার একটুও কষ্ট হয়নি। আচ্ছা, এসব বাদ দিন। আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। আর ব্যথার ট্যাবলেট নিয়ে এসেছি, সেটাও খেয়ে নিন। আমি যাচ্ছি। কথাটা বলে তুরা উঠে যেতে উদ্যত হলো। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে গেল। তার সারা শরীরে যেন এক শীতল শিহরণ বয়ে গেল। বুকটা তার আগের চেয়েও জোরে তরতর করে কাঁপতে লাগলো। কারণ কথাটা বলেই তুরা উঠে যেতে উদ্যত হলো, কিন্তু সাথে সাথেই একটি মাত্র কথায় তুরা থমকে দাঁড়িয়ে গেল। তুই খাইয়ে দে। রুদ্রের কথা শুনে তুরা অবাক হয়ে তার দিকে তাকালো। রুদ্র কেমন এক কোমল অথচ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টি দেখে তুরা আবারও তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। তুরা কিছুটা বিরক্ত ও অস্বস্তি নিয়ে ভীতু কণ্ঠে বলল, আমি পারবো না, আপনি খান তো। এমনিতেই আপনার রুমে আছি। বাড়ি কেউ জেগে উঠে দেখে ফেলে মন খারাপ খারাপ মনে করবে। আমি গেলাম, আপনি খেয়ে নিন। কথাটা বলেই তুরা আবারও যেতে উদ্যত হলো। সাথে সাথেই রুদ্র আবারও আহ্বান যন্ত্রণা কাতর কণ্ঠে বলল, খাইয়ে দে না, খুব খেতে পেয়েছে। আমার তো হাত কাটা, আমি নিজের হাতে খেতে পারবো না। রুদ্রের কথা শুনে তুরা অস্বস্তির সংকটে পড়ে গেল। কি করবে এখন? তুরাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে পুনরায় আবার রুদ্রের করুণ স্বরে আর্দ্র কাতর স্বরে বলল, খাইয়ে দে না, খুব খেতে পেয়েছে। রুদ্রের এই করুণ স্বর শুনে তুরা হালকা কেঁপে উঠল। মুহূর্তেই সে রুদ্রের দিকে তাকালো। রুদ্র এখনো সেই গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। তুরার আবার চোখ গেল রুদ্রের হাতের দিকে। ডান হাতটায় ব্যান্ডেজ করা। সত্যি সত্যি সে নিজের হাতে খেতে পারবে না। তুরা এসব ভেবে আবারও বড় করে একটি লম্বা শ্বাস নিল।
আর এক মুহূর্ত দেরি না করে সে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে এসে তারপর খাবারের প্লেট হাতে নিয়ে ভাত একটু মেখে রুদ্রের মুখের সামনে ধরল। রুদ্র যেন সেই অপেক্ষাতেই ছিল। সে সাথে সাথে হা করে মুখে নিয়ে নিল। রুদ্র একদম ছোট বাচ্চাদের মতো খেতে থাকলো। তুরা বুঝতে পারলো রুদ্রের সত্যি সত্যি খুব খিদে পেয়েছে। রুদ্র খাওয়ার ফাঁকে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই খেয়েছিস? তুরা রুদ্রের কথা শুনে না সূচক মাথা নাড়ল। রুদ্র সাথে সাথে সামান্য আবদার মিশিয়ে বলল। তাহলে তুইও খা। তুরা নিশ্চুপ স্বরে বলল। না, আপনি খান, আমার খিদে পায়নি। রুদ্র হুমকির সুরে খেলার ছলে বলল। চুপ কর, তুই খা বলছি, নাহলে তোর হাতে কামড় দেবো। রুদ্রের এমন কথা শুনে তুরা নিজের অজান্তেই হালকা হেসে উঠল। সেই হাসি তার মুখে অনেক দিন পর দেখা গেল। তারপর সে নিজেও খেতে লাগলো। তুরা যখন রুদ্রের মুখে ভাত তুলে দিল ঠিক তখনই রুদ্রের আলতো করে তুরার হাতে কামড় দিল। তুরা সামান্য ব্যথায় কুকিয়ে উঠল। অভিযোগের সুরে বলল। আউচ! এটা কি করলেন ভাইয়া? রুদ্র মিষ্টি হাসি দিয়ে দুষ্টুমি স্বরে বলল। আদর করেছে। তুরা অস্বস্তিতে মুখ ফিরিয়ে বলল। বাজে কথা। রুদ্র তুরার কথায় তাল দিল। হুম, একদম। তুরা অজান্তেই রুদ্রের সাথে আড্ডায় জমে গেল। রুদ্র তুরাকে অনেক মজার মজার কথা বলে হাসাতে লাগলো আর দুজনে একসাথে খেতে থাকলো। দুজনের কথা বলতে বলতে খাওয়া শেষ করলো। তুরা রুদ্রকে হাতের ব্যথার ট্যাবলেট আর জ্বরের ট্যাবলেট দুটোই খাইয়ে দিল। তুরা যখন সব কাজ শেষ করে চলে আসতে উদ্যক্ত হলো হঠাৎ রুদ্র শান্ত কৌতূহলী কণ্ঠে বলল। তোরা ছাদে যাবি? তুরা রুদ্রের কথা শুনে অবাক হয়ে গেল। এত রাতে ছাদে, তাও রুদ্রের সাথে। তুরা বিস্ময় ও সামান্য বিরক্তি নিয়ে বলল। আপনি পাগল? এত রাতে ছাদে কেন যাব? রুদ্র মিনতির সুরে বলল। আয় না, যাই, একটু রাতে ঠান্ডাটা অনুভব করে আসি। তুরা দৃঢ় স্বরে দ্রুত পরিস্থিতি থেকে বের হতে চেয়ে বলল। আপনার শরীর খারাপ, শুয়ে থাকুন, আমার ঘুম আসছে, ঘুমোতে গেলাম আমি। গুড নাইট। আচমকা এই কথা বলে তুরা যেতে নিলে রুদ্র সাথে সাথে তুরাকে পাজা কোলে তুলে ফেলল। রুদ্রর চোখে গভীর আবেগ নিয়ে চাপা অথচ দৃঢ় কণ্ঠে বলল। তোকে পাবো না জানি, তবে তোর সাথে একটু সময় কাটানো তো অপরাধ হবে না? একটু সময় কাটিয়ে কিছু অনুভূতি ভাগ করাই যায়। রুদ্রের এমন কাজে তুরা যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল। বুকের ভেতর হার্টবিট দ্রুত ধরফর করতে লাগলো। মুখ থেকে যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলল। রুদ্র তুরাকে কোলে নিয়েই সিঁড়ি দিয়ে ছাদে চলে এলো। ছাদে হালকা ঠান্ডা বাতাস দুজনের শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। রুদ্র তুরাকে আলতো করে গ্রিলের সামনে দাঁড় করিয়ে দিল। দুজনেই নীরবতার পাশাপাশি দাঁড়ালো। রুদ্র শান্ত আবেগপূর্ণ কণ্ঠে বলল। সরি তোরা, তোকে এইভাবে নিয়ে আসার জন্য। আসলে মনটা চাইলো তোর সাথে একটু সময় কাটাতে, বেহায় মনটা কিছুতেই শান্ত হতে পারছিল না, তাই এইভাবে নিয়ে এসে পড়লাম। রুদ্রের কথাই ছিল হাজারো বেদনা, তুরাকে না পাওয়ার কষ্ট আর আসন্ন বিচ্ছেদের যন্ত্রণা। তুরা রুদ্রের কথা শুনে কিছু বলল না, শুধু চুপ করে সেই গভীর অন্ধকারের মাঝে রুদ্রের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে ছিল কৌতূহল এবং এক অব্যক্ত সহানুভূতি। রুদ্র আবারও গভীর নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকে কণ্ঠস্বর করুণ করে বলতে শুরু করলো তার আগের কিছু ঘটনা। তোরা জানিস, আমার জীবনটা এমন ছিল না। আমার জীবনটাও একটা সাধারণ ছেলের মতোই ছিল। ড্যাড যখন আমাকে পড়াশোনা করার জন্য বাইরে দেশে পাঠালেন, সেখানে গিয়ে আমার অনেকগুলো বন্ধু হয়, আর একটা মেয়ে বন্ধুও হয়। এক কথায় সে আমার খুব কাছের বেস্ট ফ্রেন্ড হয়। সে ছিল বিদেশে, নাম ছিল ফুয়া। সে আমার সুখে দুঃখে সবসময় পাশে থাকতো। আমার মন খারাপ থাকলে কখনো নাচতো, কখনো আলতো বলতো কথা বলতো, মানে আমাকে বিরক্ত করে হলেও মন ভালো করতো। আমি ধীরে ধীরে তার প্রতি বেস্ট ফ্রেন্ড হিসেবে আসক্ত হয়ে গিয়েছিলাম। দুজনেই মারামারি ঝগড়াঝাড়ি করতাম, আবার দুজনেই কান ধরে সরি বলতাম। কেউ কাউকে ছাড়া থাকতে পারতাম না। রুদ্র যেন সেই পুরনো দিনের স্মৃতিতে ডুব দিল। একদিন আমাদের বন্ধুরা সবাই মিলে পার্টি দেয়। আমি আর ফুয়া সেই পার্টিতে যাই। সেখানে অনেক ছেলে অনেক মেয়ে ছিল। আমি আর ফুয়া অনেক ডান্স করি। তারপর আমি আমার বন্ধুদের সাথে কথা বলে ব্যস্ত হয়ে পড়ি। আমি বন্ধুদের সাথে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার ফুয়ার কথা মাথায় ছিল না। পার্টি শেষে মানুষ যখন আস্তে আস্তে চলে যেতে শুরু করলো, তখন আমি দেখি ফুয়া কোথাও নেই। আমি পুরো পার্টির হল খুঁজলাম, কিন্তু ফুয়া কোথাও নেই। আমার বন্ধুরা খুঁজতে শুরু করলো, কিন্তু খুঁজে পেল না। আমি ফুয়ার নাম্বারে কল দিলাম,
অনেকবার রিং হলো, কিন্তু রিসিভ হলো না। আমার পুরো আশপাশ তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। খোঁজার সময় হঠাৎ আমার ফোন বেজে উঠল। আমি দেখি ফুয়া কল দিয়েছে। আমি তাড়াতাড়ি রিসিভ করলাম। ফুয়া সাথে সাথে বলল, রৌদ্র, আমাকে বাঁচা। আমি পেছনের জঙ্গলের দিকে আছি। কিছু ছেলে নোংরা মন্তব্য করতে করতে আমাকে তাড়া করছে। ওরা আমার ইজ্জত কেড়ে নেবে, বাঁচা। সেই করুণ আর্তনাদ শেষ হতে কলের লাইনটা কেটে গেল। আমি আবার কল দিলাম। এবার ফোন বন্ধ পেলাম। আমার বুকের ভেতর যেন ঝড় বইতে শুরু করলো। মাথা একদম নষ্ট হয়ে যেতে লাগলো। আমি আমার সব বন্ধুদের বিষয়টা বললাম, আর আমরা তাড়াতাড়ি সেই জঙ্গলের দিকে দৌড় শুরু করলাম। তখন রাত 12টা। আমরা সবাই ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ফুয়াকে গলা ছেড়ে চিৎকার করে রাখতে লাগলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। পুরো জঙ্গল আমরা খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গিয়েছে, কিন্তু তাকে পেলাম না। আমার যেন কলিজাটা ছেড়ে যাচ্ছে। হঠাৎ এমন সময় আমরা কারো আর্তনাদ চিৎকার শুনতে পেলাম। আমরা সে চিৎকার অনুসরণ করে সে অনুযায়ী দৌড় শুরু করলাম। আর যেতে দেখলাম সেখানে ভয়াবহ দৃশ্য। অনেকগুলো ছেলে ফুয়ার সাথে নোংরা কাজ করছে। বিশেষ করবি না, ফুয়া একদম নগ্ন অবস্থায় ছিল। 4-5 ছেলে তার হাত মুখ চেপে ধরেছে, আর একজন সে ঘৃণ্য কাজটা করছে। আমি দৃশ্য দেখে চোখ ফিরিয়ে নিলাম। মুহূর্তে আমার রাগে সারা শরীর জ্বলে উঠল। আমি গলা ছেড়ে দিলাম এক ভয়ঙ্কর চিৎকার। আমার চিৎকারে ছেলেগুলো যে যেদিকে পারলে দৌড় শুরু করলো। আমার বন্ধুগুলো ছেলেগুলোকে ধরার জন্য পিছু ছুটলো। আমি ওর আগে দৌড়ানোর জন্য পিছু ছুটতে লাগলাম। এমন সময় ফুয়া আমাকে ডাকলো। রৌদ্র, আমি ফুয়ার কথায় তাড়াতাড়ি তার কাছে গেলাম। তার সারা শরীরে এক টুকরো পোশাকও ছিল না, আর শরীরে হিংস্র কামড়ের দাগ, যেন কোনো পশু তাকে ছিঁড়ে খেয়েছে। আমি ফুয়ার দিকে তাকাতে পারছিলাম না। আমার চোখ থেকে অসহায়ত্বের পানি গড়িয়ে আসলো। মানুষ কতটা নিষ্ঠুর হলে এমনভাবে একটা মানুষের সাথে খারাপ কাজ করতে পারে। আমি তাড়াতাড়ি নিচের শার্ট খুলে ফুয়াকে পরিয়ে দিলাম। ফুয়া শার্ট পরে হাঁপাতে হাঁপাতে আমাকে বলল। তার চোখ তখন ক্রমশ নিষ্প্রাণ হয়ে আসছে। রৌদ্র, আমি তোকে অনেক ভালোবাসতাম। এই সত্যি কথাটা কখনো তোকে বলতে পারিনি, কারণ আমি বিদেশি। তুই হয়তো আমাকে পছন্দ করবি না, তাই কখনো বলার সাহস হয়ে ওঠেনি। তুই যদি আমার সাথে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক নষ্ট করে দিস এই ভয়ে। কিন্তু আজ না বলে থাকতে পারলাম না, কারণ আমার যাওয়ার সময় এসে গেছে। যদি না বলে যাই তাহলে আমার এইটাই আফসোস থেকে যাবে। রৌদ্র, আমি তোকে সত্যিই অনেক ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ রৌদ্র। আমি ফুয়ার কথা শুনে যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার চোখ থেকে অসহায় অস্ত্র গড়িয়ে পড়ছে। অতি কষ্টে আমি কথা বলে ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। ফুয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার ঠিক আগে তার নিষ্প্রাণ চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, রৌদ্র, আমাকে একটু জড়িয়ে ধরবি? যাওয়ার আগে আমি তোর উষ্ণতাটা একটু পেতে চাই। প্লিজ ধর। আমি ফুয়ার কথা শুনে মুহূর্তের মধ্যে তাকে জড়িয়ে ধরলাম। ফুয়াও তার শেষ শক্তিটুকু দিয়ে আমাকে ধরল। আমি ফুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নীরবে কাঁদছিলাম। আমার চোখ থেকে ঝরে পড়া জল ফুয়ার শার্ট ভিজিয়ে দিচ্ছিল। বেশি কিছুক্ষণ পর আমি বুঝলাম ফুয়ার হাত কেমন যেন আলগা হয়ে এসছে, তার শরীরের উষ্ণতা কমছে। আমি সাথে সাথে ফুয়াকে ছাড়িয়ে তার মুখের দিকে তাকিয়ে দেখলাম সে যেন গভীর ঘুমে আচ্ছন্ন। আমি অনেকবার ফুয়াকে ডাকলাম, কিন্তু ফুয়া কোনো কথা বলল না। আমি তার নিঃশ্বাস পরীক্ষা করলাম, দেখলাম নিঃশ্বাস আর চলছে না। আমার আর বুঝতে বাকি রইল না ফুয়া যে আর এই পৃথিবীতে নেই। আমি ফুয়াকে আবারও জড়িয়ে ধরলাম, আর এবার গলা ছেড়ে দিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলাম। আমার যেন কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে গেল। সে রাতে সে জঙ্গলে আমার আর্তনাদ আর কান্নার শব্দ যেন পুরো প্রকৃতিও স্তব্ধ হয়ে গিয়েছিল। ফুয়া চলে যাওয়ার পর আমার জীবনটা পাল্টে গেল। আমি বড়সড় মন বসাতে পারতাম না, হাসতাম না, খেতাম না। আমার জীবনটা যেন এলোমেলো হয়ে গিয়েছিল। ঘুমের মাঝে আমি ফুয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের কথাগুলো ভেবে কেঁপে উঠতাম। আমার ফুয়াকে খুব মনে পড়ত, আমার বুক ফেটে আসত। জীবনটা যেন আমার শেষ হয়ে গিয়েছে। ফুয়ার বিরুদ্ধে সে ছেলেদের নামে কেস করা হয়েছিল। আমরা বন্ধুরা মিলে অনেক চেষ্টা করেছে সে ছেলেদের পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু ওই দেশটা ছিল টাকার খেলা। টাকায় যেন ওই দেশের সবচেয়ে মূল্যবান জিনিস ছিল, যা ফুয়ার মৃত্যুর অপরাধীদের বাঁচিয়ে দিল। আমরা কিচ্ছু করতে পারলাম না। এইভাবে আমার দিনগুলো কাটতে লাগলো। আমি পুরো একদম চুপচাপ নিঃস্ব হয়ে গিয়েছিলাম। একদিন হঠাৎ আমার অনেক জেদ হলো। আমি সে তীব্র জেদে নিজেকে নিজে বলেছিলাম, একটা নারীর সম্মানের থেকে এই দেশের মূল্যবান টাকায় যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে এই টাকা দিয়ে এই দেশের নারীদের আমি সম্মান নষ্ট করব। দেখবো দেশে কত খারাপের দিকে যেতে পারে। সেদিন আমি অতি কষ্টে খারাপের দিকে চলে গেলাম।
আমি ভালো করে পড়াশোনা করে ওই দেশে ব্যবসা শুরু করলাম। খুব অল্প সময়ে আমি সাফল্য পেলাম এবং দেখতে দেখতে নাম করা বড় বিজনেসম্যান হয়ে গেলাম। অর্থাৎ এত বছর সেখানে থাকাতেও দেশের নাগরিকও হয়ে গেলাম। তারপর থেকে আমি টাকা দিয়ে যে মেয়েকে পেতাম এক রাতের জন্য বিছানা নিয়ে যেতাম। শুধু এক রাত। শুধু তাই নয়, যে ছেলেগুলো আমার ফুয়ার জীবন শেষ করেছে তাদেরও বোন ছিল। আমি খুঁজে বের করে সবগুলোকে রেপ করেছে। অবশ্য কেউ কেউ টাকায় রাজিও ছিল, আর যারা হয়নি তাদের জোর করেই করেছে আর টাকা দিয়ে কেস উড়িয়ে দিয়েছে। তারপর থেকে আমি ধীরে ধীরে খারাপ হয়ে গেলাম। নারীও যেন আমার কাছে এক রাতের নেশা হয়ে গেল। আর আমি ওই দেশে অনেকের কাছে যেমন নাম করাও ছিলাম, তেমনি প্লে বয় নামে পরিচিত ছিলাম। আমি ফুয়া চলে যাওয়ার কষ্ট মানতে পারিনি। বিশেষ কর তোরা, এখন আমার চোখে সে নিষ্পাপ মেয়েটার চেহারা ভেসে ওঠে, আর আমার যেন কলেজাটা ছিঁড়ে যায়। কথাটা শেষ করেই রুদ্র আর নিজেকে সামলাতে পারল না। সে ছাদের ঠান্ডা ফ্লোরে বসে পড়ল আর হাউমাউ করে কেঁদে দিল। রুদ্রের সেই কান্না যেন তার ভেতরের সমস্ত চাপা কষ্ট আর অপরাধবোধ বের করে আনছে। রুদ্রের কষ্ট দেখে তুরার চোখ থেকেও টপটপ করে পানি ঝরল। কথায় আছে, অতি কষ্টে কেউ চুপ হয়ে যায়, কেউ পাগল হয়ে যায়, আবার কেউ খারাপ হয়ে যায়, যেমনটা রুদ্রের ক্ষেত্রে হয়েছে। রুদ্র অতি কষ্ট বেদনায় সেই খারাপের দিকে চলে গিয়েছে। তুরা দ্রুত নিজের চোখের পানি মুছে রুদ্রের পাশে ঝুঁকে বসে মৃদু সহানুভূতির স্বরে বলল, সত্যি আপনার জীবনে অনেক কষ্টের অতীত আছে, কিন্তু এটা কি ঠিক হলো? আপনি এই ভুলের জন্য কিছু নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করে দিলেন। রুদ্র কাঁদতে কাঁদতে স্বর ভেঙে যন্ত্রণা ও অনুশোচনা নিয়ে উত্তর দিল, আমি চাইনি করতে। শুধুমাত্র ওই দেশের ওপর আমার জেদ চেপে বসেছিল। আমার ফুয়ার কথা মনে পড়লে ওই দেশের মানুষের প্রতি আমার ঘৃণা জন্মাতো। তাই আমি নিজের রাগ আর দুঃখে ভুলে গেছিলাম কোনটা ভুল আর কোনটা সঠিক। রুদ্র আর্তনাদ করে কাঁদতে থাকলো। এই প্রথম তুরা রুদ্রকে এভাবে ভেঙে পড়তে দেখলো। তুরার বুকটাও যেন ফেটে যাচ্ছে। সে নিজেও জানে না কেন, কিন্তু রুদ্রকে জড়িয়ে ধরে তার বলতে ইচ্ছে করছে, কাঁদবেন না, যা হওয়ার হয়ে গিয়েছে, এসব বলে সান্ত্বনা দিতে ইচ্ছে করছে। তুরার ভাবনার মাঝে রুদ্র হঠাৎ উঠে দাঁড়ালো। সে হাত দিয়ে দ্রুত চোখের জল মুছে নিল। তার মুখে এবার কষ্টের বদলে এক ধরনের দৃঢ় প্রতিজ্ঞা ফুটে উঠল। রুদ্র দম আটকানো ভারী কণ্ঠে বলল, তুই চিন্তা করিস না তোরা, আমি তো লাইফে আসবো না, আর কখনো পাগলামি করবো না। আমার মতো মানুষের মুখও যাতে তোকে দেখতে না হয়, তাই অনেক দূরে চলে যাব। আর তোরা, তুই এই পাপী রৌদ্রকে ক্ষমা করে দিস। তুই আমার সেই ভুলের চোখ খুলে দিয়েছিস। আমি তোর প্রতি সত্যি অনেক কৃতজ্ঞতা। আমি দোয়া করি তুই সব সময় ভালো থাক। কথাটা বলেই রুদ্র বড় বড় পা ফেলে ছাদ থেকে দ্রুত চলে গেল। তুরা সেখানে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু বুকের ভেতর সে এক অজানা টান অনুভব করলো, যা ক্ষণিকের নীরবতাতেও স্পষ্ট হয়ে উঠল। পরের দিন সকালে তুরার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠেই সে বিছানার পাশে একটি চিরকুট দেখতে পেল। চিরকুট দেখে তুরা অবাক হয়ে যায়। কাঁপা কাঁপা হাতে চিরকুটটা তুলে নিয়ে সে খুলল এবং পড়তে শুরু করলো। আমি যদি থাকি তাহলে আমার মতো জীবনসঙ্গী তোকে পেতে হবে। আমি তোকে অন্য কারো হতে দিতে পারবো না, কিন্তু আমি চাই না তুই আমার মতো জীবনসঙ্গী হিসেবে পাস। তাই আমি ফিরে গেলাম সুইজারল্যান্ড। চিরকুটটা তুরার হাত থেকে আলতো করে ফ্লোরে পড়ে গেল। তুরার আর বুঝতে বাকি রইল না রুদ্র এই চিরকুটটি রেখে গেছে। হঠাৎ নিচ থেকে রোশনি খানের কান্নার আওয়াজ ভেসে এলো। তুরা দ্রুত বিছানা ছেড়ে উঠে এক প্রকার দৌড়ে নিচে এলো। আর নিচে এসেই তুরা জানতে পারল রুদ্র চলে গেছে। কাল রাতের ফ্লাইটে কেটে সে চলে গেছে। তুরার শরীর যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল। তার কলিজাটা কেমন যেন কেঁপে উঠল। রুদ্রের চলে যাওয়ার খবর যেন তার ভেতরে থাকা অজানা টানটিকে মুহূর্তেই এক তীব্র যন্ত্রণায় পরিণত করল। সময় যেন কারো ব্যক্তিগত যন্ত্রণার ধার ধারে না। সে তার নিজের গতিতে অবিরাম নিরসভাবে বয়ে চলে। প্রকৃতির নিয়মে এক মুহূর্তের জন্যও তার চলার পথে কোনো বিপরীত নেই। সে কারো অশ্রু দেখে না, কারো আকুলতা বোঝে না, কিংবা কারো ফিরে আসার জন্য অপেক্ষা করে না। সময় শুধু তার নিজের পথে চলে, আর পেছনে ফেলে যাওয়া সব গল্প, সব সুখ দুঃখ এক নিরাসক্ত অতীত হয়ে যায়। ভোরের আবছা আলো যখন সবকিছুতে নতুন দিনের বার্তা নিয়ে আসে, তখনও নীরব ঘড়ির কাঁটা শুধু টিকটিক শব্দ করে প্রমাণ করে জীবন
স্বস্তির নয়, বরং সেই প্রবাহে সব বেদনাটাকেও টেনে নিয়ে যেতে বাধ্য। রুদ্র চলে গেছে আজ 3 দিন। এই 3 দিন তুরা কোনো কিছুতেই মন বসাতে পারেনি, না পেরেছে খেতে, না পেরেছে হাসতে। তার চারপাশে পৃথিবীটা যেন হঠাৎ রং হারিয়ে ফেলেছে। সে সব সময় নিজের মনকে বারবার বুঝিয়েছে রুদ্র তার কেউ না, জাস্ট ভাই, কিন্তু মন যেন অন্য কিছু বলছে। মনের এই অজানা বিদ্রোহ তুরাকে স্বস্তি দিচ্ছে না। যতবার সে রুদ্রের কথা ভুলতে চেয়েছে ততবারই তার চোখের সামনে ভেসে উঠেছে ছাদের সেই দৃশ্য। রুদ্রের হাউমাউ করে কান্না, ফুয়ারার জন্য তার তীব্র যন্ত্রণা এবং বিদায়ের সময় তার দৃঢ় প্রতিজ্ঞার কণ্ঠস্বর। তুরা বুঝতে পারছে না এই অস্থিরতা কি কেবল সহানুভূতি, নাকি এর আড়ালে অন্য কোনো অব্যক্ত সম্পর্ক দানা বাঁধছে। সকালবেলা ডাইনিং টেবিলে সবাই বসে খাবার খাচ্ছে। তুরাও খাচ্ছে বটে, তবে মুখে তার বিষাদ। ভাত যেন গলা দিয়ে গিলতে পারছে না, শুধু হাত নাড়াচ্ছে। মনোযোগ তার খাদ্যে নেই, তার চোখের দৃষ্টি শূন্য, যেন রুদ্রের বিদায় নেওয়ার সেই 3 দিন আগের স্মৃতিতে সে এখনো ডুবে আছে। খাওয়ার ফাঁকে আনোয়ার খান, যিনি এই পরিবারের প্রধান, তিনি গম্ভীর কণ্ঠে সকলের উদ্দেশ্যে বললেন, শিহাবের বাবা কল দিয়েছিল। শিহাব এখন সুস্থ, তাই তারা বিয়ের কাজটা আর দেরি করতে চাইছে না। তারা চায় যত দ্রুত সম্ভব বিয়ের কাজটা সেরে ফেলা যাক। আনোয়ার খানের এই ঘোষণা তুরার মাথায় যেন বজ্রঘাত হানল। এক মুহূর্ত আগে রুদ্রের জন্য তার মনে যে অজানা টান তৈরি হচ্ছে, এই কথায় তার তীব্র আতঙ্কে রূপান্তরিত হলো। তুরার হাতের চামিচটা শব্দ করে প্লেটে পড়ে গেল। তার হৃৎস্পন্দন হঠাৎ করেই যেন থেমে গেল। তুরার হাত থেকে চামচ পড়ে যেতে দেখে তনুজা খান দ্রুত প্রশ্ন করলেন, কি হলো তোর? এইভাবে চামচ পড়লো কিভাবে? তুরা যেন এই সহজ প্রশ্নের বিচলিত হয়ে উঠল। সে তাড়াতাড়ি চামচটি আবার হাতে তুলে নিল। তার হাত তখনও অল্প অল্প কাঁপছে। কিছু হয়নি মা, ভুল করে পড়ে গিয়েছে। তুরার দুর্বল উত্তরে কেউ বিশেষ মনোযোগ দিল না। সকলে আবার নিজেদের মতো করে খাবারে ব্যস্ত হলো। এইবার আশিক খান খাওয়ার ফাঁকে আনোয়ার খানের উদ্দেশ্যে বললেন। তার কণ্ঠে ছিল এক প্রকার স্বস্তি এবং অসহায় কৃতজ্ঞতা। আমিও আর দেরি করতে চাই না। যে চোর গেল, এত কিছুর পর শিহাব বাবা যে আমার মেয়েকে বিয়ে করতে চাইছে, সেটাই আমার কাছে অনেক। আশিক খানের এই কথাগুলো যেন তুরার কানে সীসার মতো ভারী হয়ে বাজলো। তার মনে হচ্ছে সে যেন এক অন্ধকারের গর্তের গভীরে তলিয়ে যাচ্ছে। সবাই নিজেদের স্বস্তি ও নিরাপত্তার কথা ভাবছে, কিন্তু তার মনের ভেতরে যে রুদ্রের প্রতি এক নতুন টান জন্মিয়েছে, সে কথা কাউকে বলা অসম্ভব। সে এখন কি করবে? তুরার মনের অনুভূতিগুলো এক ঝড়ো হাওয়ার মতো তোলপাড় হচ্ছে। রুদ্রের প্রতি তার নতুন অনুভূতি, আর অন্যদিকে এই মুহূর্তে শিহাবের সাথে তার অনিবার্য বিয়ের ঘোষণা, সব যেন তাকে সাফাক্রেটিং করে দিচ্ছে। তুরার মানসিক অস্থিরতার মাঝে আরিফুল খান দ্রুত সিদ্ধান্ত নিতে চেয়ে বললেন, তাহলে আর দেরি কিসের? গায়ে হলুদ তো হয়েই আছে, তাহলে 2 দিনের মধ্যে বিয়েটা দিয়ে দেই। আরিফুল খানের এই প্রস্তাব যেন তুরার হৃৎপিণ্ডকে এক মুহূর্তে চেপে ধরল। সে যেন কোনো কথা বলার শক্তি খুঁজে পাচ্ছে না। আনোয়ার খান আরিফুল খানের কথা শুনে বললেন, তার কণ্ঠে ছিল ভারী বিষাদ এবং কিছুটা ক্লান্তি, না, আর কটা দিন যাক। রৌদ্র চলে যাওয়ার বাড়ির অবস্থা তেমন কারো ভালো না। আমি মন মরা বাড়িতে এখন এই বিয়ের আয়োজন করতে চাই না, তবে খুব দ্রুতই দিতে চাই, সম্ভবত এই সপ্তাহের পর। রুদ্রের চলে যাওয়ার কারণে বিয়ের তারিখ পেছালেও তুরার মনে কোনো স্বস্তি এলো না। রুদ্রের অনুপস্থিতিতেই যেন তার জীবন থেকে পালিয়ে যাওয়ার পথগুলো বন্ধ করে দিয়েছে। সে জানতে পারল বিয়েটা অনিবার্য, শুধু সময়ের অপেক্ষা। এই মুহূর্তে তার নীরবতা যেন তার অসহায় সম্মতি হয়ে ধরা দিল সবার কাছে। আনোয়ার খানের সিদ্ধান্তের পর আর কেউ কোনো কথা বলতে পারল না। তার সিদ্ধান্তই যেন সকলের কাছে চূড়ান্ত হয়ে ধরা দিল। টেবিলের পরিবেশটা দ্রুতই থমথমে হয়ে উঠল। সেখানে কিছুক্ষণ আগেও ছিল ব্যস্ততা। সকলে যার যার মতো খাওয়া দাওয়া শেষ করলেন। চামচ, প্লেট, মৃদু শব্দ ছাড়া আর কোনো বাক্য বিনিময় হলো না।
তুরা দ্রুত তার রুমে এলো। ঘরে এসে সে অস্বস্তি পায়ে রুমে পায়চারি করতে লাগলো। তার মনে তখন হাজারো প্রশ্ন। কেন তার বিয়ে শিহাবের সাথে শুনে সে এইভাবে ভেঙে পড়ল? কেন তখন রুদ্রের কথাই মনে হলো? কেন তার এমন অস্বস্তি লাগছে? কেন কেন কেন? এই প্রশ্নের কোনো উত্তর না পেয়ে সে যেন ক্রোধে উন্মাদ হয়ে উঠল। তুরা সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে চোখে জেদ আর কষ্টে লাল করে বলল, শোন তোরা, আজকের পর থেকে যদি রৌদ্রের নাম তোর মুখে দেখেছি তাহলে মেরে তোকে তক্তা বানিয়ে দেব। রৌদ্র কে হয় তোর? হ্যাঁ, তার কথা তোকে কেন এত মনে করতে হবে? রৌদ্র চলে গেছে অনেক দূরে। এখন রৌদ্র আর তুই আকাশ পাতাল সমান। তাহলে কেন তুই বারবার রৌদ্রের কথা ভাবছিস? আবার যদি ওই বারের কথা ভাবিস তাহলে তোর দাঁত ভেঙে ইঁদুর মামার কাছে বিক্রি করে দেবো, পাজি পেটি। তুরা যেন নিজের অনুভূতির সাথে পরিচিত হতে চাইছে না। তার সমস্ত সত্তা এই নতুন অব্যক্ত টানটিকে অস্বীকার করতে ব্যস্ত। আবারও তুরা আয়নার দিকে তাকালো। তার চোখে তখন তীব্র জিজ্ঞাসা। তুরা চিৎকার করে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল, কে এই রৌদ্র যে তার কথা তোকে এত মনে করতে হবে? রৌদ্র চলে গেছে, সেটা তো তোর খুশি হওয়ার কথা। তাহলে তুই কেন তার কথা এত মনে করছিস? কেন? নিজের মনের এই প্রশ্নের উত্তর সে দিতে পারল না। সেই অসহনীয় চাপ আর দ্বিধায় তুরা আর নিজেকে সামলাতে পারল না। কথাটি বলেই সে আয়নার সামনে থেকে সরে এসে নিজের মাথার চুলগুলো শক্ত করে চেপে ধরে ফ্লোরে বসে পড়ল। তার মাথা তখন যন্ত্রণা আর অস্বস্তিতে ছিঁড়ে যাচ্ছে। ফ্লোরে বসে সে তীব্র আর্তনাদ আর চিৎকার করতে থাকলো। এই কান্না কেবল রুদ্রের জন্য নয়, বরং নিজের অজানা ভালোবাসার কাছে হেরে যাওয়ার। বিকালবেলা মনটা সামান্য হালকা করার আশায় তুরা ছাদে এলো। দিনের আলো তখন স্নান হয়ে আসছে। নরম হলদেটে রোদ ছাদের এক পাশে ঢলে পড়েছে। এই সময় ছাদের পরিবেশ সাধারণত শান্ত থাকে, কিন্তু তুরার ভেতরের অস্থিরতা সেই শান্তিকে যেন ব্যঙ্গ করছে। যে ছাদ একদিকে রুদ্রের তীব্র যন্ত্রণা আর তার আত্মস্বীকারোক্তির নীরব সাক্ষী ছিল, আজ সেই ছাদেই তুরা এলো নিজের অব্যক্ত প্রশ্নের উত্তর খুঁজতে। রুদ্রের চলে যাওয়ার পর থেকে তার হৃদয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা যেন এই খোলা আকাশের নিচে এসে আরো বেশি অনুভূত হলো। সে রেলিং ধরে দাঁড়ালো, চোখ তুলে দিগন্তের দিকে তাকালো, যেখান থেকে রুদ্র হয়তো বহু দূরে চলে গেছে। বাতাস এসে তার এলোমেলো চুলগুলো নাড়িয়ে দিয়ে গেল, কিন্তু তার মনের ভেতরে জমে থাকা মেঘগুলো সরানোর ক্ষমতা বাতাসেরও ছিল না। তুরা কি নিজেকে বোঝাতে পারবে রুদ্রের প্রতি এই টানটা শুধু ভাই হারানোর শোক, নাকি তার অন্ধকার অতীতের প্রতি সহানুভূতি? এই ছাদ, এই নির্জন বিকে তাকে নিয়ে কোনো উত্তর দিবে? তুরা গভীর চিন্তায় মগ্ন। রুদ্রের স্মৃতি, তার নিজের অনুভূতি এবং শিহাবের সাথে আসন্ন বিয়ের অনিবার্য নিয়তি সব কিছুই তাকে গ্রাস করছে। এমন সময় হঠাৎ তুরা কারো হাসির শব্দ পেল। শব্দটা তার পেছন দিক থেকে আসছে। তুরা চমকে উঠে পেছনের দিকে তাকালো, দেখে আরশি আর আরফা। ওদের দুজনকে দেখে তুরা দ্রুত নিজেকে স্বাভাবিক করে দাঁড়ালো। চোখের ভেতরের অস্থিরতা সে এক নিমিষেই লুকিয়ে ফেলার চেষ্টা করলো। আরশি আর আরফা এগিয়ে এলো। আরশি তুরার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আরশি সরাসরি জিজ্ঞাসা করলো, কি রে তুরা, তোর চোখ এমন লাল কেন? কেঁদেছিস নাকি? আরশির সরাসরি প্রশ্নে তুরা দ্রুত তার ঠোঁটে খানিকটা হাসির ছোঁয়া ফুটিয়ে তুলল। সেই হাসি ছিল খুবই দুর্বল এবং কৃত্রিম, যা তার ভেতরের যন্ত্রণাকে ঢেকে দিতে পারল না। তুরা আপ্রাণ চেষ্টা করে স্বাভাবিক কণ্ঠে বলল, কই না তো আপু, আসলে কাল রাতে ঘুম হয়নি তো ভালো মতো, তাই হয়তো এমন দেখাচ্ছে। আরশি ও আফরা দুজনেই তুরার মুখের দিকে সন্দেহ নিয়ে তাকালো। ঘুম না হওয়ার কারণে চোখ লাল হতে পারে, কিন্তু তুরার কণ্ঠস্বরে যে অস্বাভাবিক ভার ছিল তা ওদের নজর এড়ালো না। আরফা তখন হাসি চেপে আরশির উদ্দেশ্যে বলল, ঘুম হয়নি কারণ বিয়ের টেনশন, তাই না তুরা? এখন তো শিহাব ভাইও সুস্থ, আর দেরি নেই, আমাদের তো সেই জন্যই আসা, বিয়ের শপিংয়ের প্ল্যান করতে হবে।
আরফার এই কথাগুলো যেন তুরার বুকে ছুরি চালিয়ে দিল। সে শুধু মৃদু হাসলো, কোনো উত্তর দিতে পারল না। এই হাসি দেখে আরশি তুরার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে রইল। আরশি খুব ভালো করে কিছুদিন ধরে লক্ষ্য করছে রুদ্র চলে যাওয়ার পর থেকে তুরা কেমন যেন চুপচাপ হয়ে গেছে। আগের এই বাড়িটা তুরা মাতিয়ে রাখতো হাসি গানে, কিন্তু আজ তুরা কেমন নিশ্চুপ, যেন তার ভেতরে কোনো বড় ঝড় চলছে। আরশি এসব কিছু ভেবে নিজের মনে মনে বলল, কিছু একটা গোলমাল আছে, না হলে রৌদ্রে চলে যাওয়া তোরা তো ভেঙে পড়বে কেন? সে তো রৌদ্রকে তার কাজিন চোখেই দেখে। যাই হোক, আজ রাতে তোরার সাথে আবার যেভাবেই হোক কথা বলতে হবে, ওর কষ্টের কারণটা আবার জানতেই হবে। এই সংকল্প নিয়ে আরশি তার মুখে হাসির রেখা টেনে তুরার উদ্দেশ্যে ভঙ্গি স্বরে বলল, আসলে তোরা শিহাব তোর সাথে দেখা করতে চাই। কিছুক্ষণ আগে বাবার ফোনে কল এসেছিল, কাল ঠিক 10টায় তোকে নিয়ে এসে ঘুরতে বের হবে। আরশির এই কথা যেন তুরার স্তব্ধ হয়ে যাওয়ার হৃদয়ের একটি ধাক্কা দিল। রুদ্রের চলে যাওয়া আর শিহাবের সাথে আসন্ন বিয়ের অনিবার্যতার মাঝে এই দেখা করার প্রস্তাব তুরার জন্য আরো অসহনীয় মনে হলো। সে যেন প্রস্তুত ছিল না। তার চোখ দুটি এক পলকে ছাদের রেলিং ছাড়িয়ে দূরে কোথাও স্থির হয়ে গেল। শিহাবের সাথে দেখা করার মানেই কেন যেন মনে হচ্ছে রুদ্রকে ভুলে যাওয়া, যা তার মন কিছুতেই মানতে পারছে না। আরফা আনন্দে হেসে বলল, বাহ, অবশেষে প্রেম পর্ব শুরু হচ্ছে। আমরা তাহলে কালকে শপিংয়ে যেতে পারবো এবং শিহাব ভাইয়ার সাথে ঘুরতেও পারবো, তাই না তোরা? তুরা চুপ, তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। এই নতুন পরিস্থিতি থেকে কিভাবে সামলাবে সেই ভাবনায় সে যে অন্ধকার দেখছে। আরশি আর আরফার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। তুরার ভেতরে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। তুরা নিজের মনকে নিজেই মনে মনে তীব্র কণ্ঠে বলল, কেন রে, তুই রৌদ্রকে ভুলতে চাচ্ছিস না কেন? তুই তো রৌদ্রকে শুধু ভাই হিসেবেই দেখিস, তাই না? তাহলে শিহাবের সাথে দেখা করতে তোর কিসের প্রবলেম? কেন তুই শিহাবের সাথে দেখা করতে মানা করছিস? তোকে বলেছি না রৌদ্র কেউ না? কেন বারবার বিরক্ত করছিস? নিজের মনের এই অনবরত প্রশ্নের বাণে তুরা আরো অস্থির হয়ে উঠল। সে বাইরের দিকে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় যেন রুদ্রের স্মৃতি আর দায়িত্বের মাঝখানে বিব্রত হয়ে যাচ্ছে। রুদ্রকে জোর করে ভাই বানানোর যুক্তি আর শিহাবকে মন থেকে মেনে নিতে না পারার অবাধ্য অনুভূতি, এ দুইয়ের চাপে তুরা যেন শ্বাস নিতে পারছে না। তুরার এরকম শ্বাসরুদ্ধকর অস্থিরতা দেখে আরশির মনে সন্দেহের কৌতূহল আরো জাগলো। সেদিনের তুরাকে যখন শিহাবের কথা বলা হতো তখন সে লজ্জায় লাল হয়ে যেত, কিন্তু আজ শিহাবের কথায় তুরার মুখ নিরামিষের মতো ফ্যাকাশে। আরশি পুনরায় কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কি রে তোরা, কি হয়েছে? তুই এমন করছিস কেন? মনে হচ্ছে ভিতর থেকে দমাটকে মরে যাচ্ছিস। আরফাও এবার ভালো করে লক্ষ্য করলো তুরা সত্যি কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। তুরা দুজনকে একইভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আরো হাঁসফাঁস করে উঠল। সে অতি কষ্টে ঢোক গিলে বলল, না না, আসলে কিছু হয়নি আপু। আসলে আপু, আমার না একটা কাজ আছে, আমি নিচে যাচ্ছি, তোমরা গল্প করো কেমন? তুরা কথাটা বলেই আর 1 মিনিটও দাঁড়ালো না। যত দ্রুত সম্ভব ছাদ থেকে নেমে এলো, যেন বাঘের ভয় থেকে বাঁচার চেষ্টা করছে। তার সেই দ্রুত নেমে যাওয়া দেখে আরশি আর আরফার সন্দেহ আরো গভীর হলো। তারা অবাক চোখে একে অপরের দিকে তাকালো। তুরা দ্রুত ছাদ থেকে নেমে যাওয়ার পর আরফা তখনও তার চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। সে আরশির উদ্দেশ্যে বলল, আরশি, তুই কিছু লক্ষ্য করেছিস? রৌদ্রদা যাওয়ার পর থেকে তোরা কেমন অস্বাভাবিক আচরণ করছে, যেগুলো আমি তোরার মাঝে কখনো দেখিনি। আরশি লম্বা একটা নিঃশ্বাস ফেলে আরফার কথায় সায় জানালো। তার চোখে তখনও চিন্তার ছাপ। আমিও সেটাই ভাবছি, হঠাৎ তোরার এমন হলো কেন? কোনো কারণ তো থাকতে হবে। আরফা এবার আরো কৌতূহল নিয়ে প্রায় ফিসফিস করে জিজ্ঞাসা করলো, যেন সে এক ভয়ঙ্কর গোপন কথা উচ্চারণ করছে। আচ্ছা তোরা কোনোভাবে রৌদ্র দাদাকে ভালোবেসে ফেললো না তো? কথাটা শুনে আরশি যেন বিদ্যুতের শক খেলো। সে অবাক হয়ে আরফার দিকে তাকালো। তার মুখ থেকে বিস্ময়ের কোনো শব্দ বের হলো না, শুধু বলল, কি? এটা আজও সম্ভব?
তুরা তো ভালোবাসেন না, তার জন্যই তো রৌদ্র ভাইয়া তুরাকে আবার দিয়ে গেল। আরফা আর আরশি দুজনে গভীর চিন্তায় ডুবে গেল। তাদের সামনে এখন কেবল একটাই প্রশ্ন, রুদ্র এবং তুরার সম্পর্কের অব্যক্ত দিকটা কি? আরশি লম্বা একটা গোপন শ্বাস নিল। তার চোখে এখন বন্ধুদের প্রতি উদ্বেগ এবং রহস্য উন্মোচনের জিদ। ঠিক আছে, আজকে রাতের ব্যাপারটা ক্লিয়ার করব। যেভাবেই হোক তুরার পেট থেকে কথাগুলো বের করতে হবে। আরফা দৃঢ়ভাবে মাথা ঝাঁকালো। তাদের এই যৌথ উদ্যোগে যেন এক গোপন অভিযানের সূচনা হলো। দুজনেই মিলে হাত মেলালো, প্রতিজ্ঞা করলো যে যেভাবেই হোক তুরার ভেতরে কি ঝড় চলছে এবং তার এই অস্বাভাবিক আচরণের মূল কারণ কি তা তারা অবশ্যই জানবে। বিকেল গড়িয়ে সন্ধ্যার আবসা আলো যখন ছাদটিকে গ্রাস করলো, তখন দু বন্ধুর মনে ছিল কেবল তুরার নীরব যন্ত্রণার রহস্য ভেদ করার সংকল্প। সময় কখনো কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না, সে শুধু তার মতো করে স্বাভাবিক গতিতে চলতে থাকে। সে চলার পথে কারো গভীর কষ্ট বা যন্ত্রণা দেখে না, কারো চোখের পানি দেখেও সে থমকে দাঁড়ায় না, আবার কারো আকুল ডাকেও সে কখনো পেছনে তাকায় না। সময় একদম সোজা রাস্তা ধরে তার নিজের নিয়মে চলতে থাকে। সে জানে তার থেমে যাওয়া মানেই সৃষ্টির স্থিরতা। তাই মানুষের ব্যক্তিগত শোক বা আনন্দ কোনো কিছুই তার নিরপেক্ষের যাত্রায় প্রভাব ফেলতে পারে না। দেখতে দেখতে তুরার বিয়ের দিন ঘনিয়ে এলো। কাল তুরার বিয়ে, অথচ তার মনে তীব্র ঝড়। সে কোনোভাবেই এই বিয়ে মানতে পারছে না। ঠিক আগের সময় যখন বিয়ের মুহূর্ত সামনে এসেছিল, তখন মনের ভেতর শিহাবের জন্য তুরার যে মিষ্টি টান ছিল তা আজ নেই। যে লজ্জা নামক অনুভূতিটা ছিল তা যেন কোথাও হারিয়ে গিয়েছে। আজ মনে কেমন জানি দম ফেটে যাওয়ার মতো এক অনুভূতি, কাউকে হারানোর অনুভূতি। আর সেই মানুষটা আর কেউই নয়, স্বয়ং আব্রাহাম রৌদ্র খান। এই সময়ে এসে তুরার মন যেন চূড়ান্ত সত্যের সামনে এসে দাঁড়িয়েছে। তবে কি তুরা সত্যি রৌদ্রকে ভালোবেসে ফেললো? যে সম্পর্ককে সে জোর করে ভাইয়ের নামে আড়াল করতে চেয়েছিল, আর সেই ভালোবাসায় কি তার অনিবার্য নিয়তির সামনে এসে দাঁড়িয়েছে? আরশি আর আরফা আনন্দে ঝলমল করছে, কারণ আজকে বিয়ের জন্য শপিং করতে যাবে। শুধু তাই নয়, খানবাড়ির সকলেই যাবে। উৎসবের এক হালকা আমেজ যেন সকাল থেকেই বাড়িটাকে ছুঁয়ে যাচ্ছে। আরশি আর আরফা খুব চেষ্টা করছিল তুরার মনের ভেতরের ঝড়ের কথা জানতে, কিন্তু তুরা কোনো কিছুই স্বীকার করেনি। তার মুখ ছিল যেন পাথরের মতো কঠিন। তাই আরশি আর আরফা আর জোর করেনি, ছেড়ে দিয়েছে তুরাকে তুরার মতো। তবে খানবাড়ির সকলেই ভেতরে ভেতরে চিন্তায় আছেন, কারণ তুরার মুখে এখন হাসি দেখাই যায় না। সে কথা কম বলে, সব সময় চুপচাপ রুমে বসে থাকে। বিষয়টা সবার কাছে চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আবার অনেক অন্য কিছু ভেবে সেই চিন্তা কাটিয়ে দিয়েছে। হয়তো বিয়ের পর আপন মানুষ ছেড়ে চলে যেতে হবে, তাই হয়তো মন খারাপ থাকে। কিন্তু তারা তো আর জানে না এই বিষণ্ণতা ছেড়ে যাওয়ার জন্য নয়, বরং কাউকে ফিরে পাওয়ার অসম্ভব আকাঙ্ক্ষা থেকে জন্ম নিয়েছে। আশি রেডি হয়ে খটখট শব্দে তুরার রুমে এলো। ঘরে এসে দেখে তুরা নেই। সে ব্যালকনির দিকে এগিয়ে গেল, দেখলো তুরা চুপচাপ ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি বহু দূর শূন্যের স্থির। বাইরে আজকে সুন্দর দিনটিও যেন তার মনে কোনো ছাপ ফেলতে পারেনি। আশি তুরাকে দাঁড়িয়ে থাকতে দেখে উদ্বেগ স্বরে বলল, কি রে তুরা, তুই এখনো রেডি হসনি? যাবি না নাকি? সবাই তো গাড়িতে ওঠার জন্য তৈরি। কারো ডাকে তুরা চমকে উঠল। তার চিন্তার জগৎ ভেঙে গেল। তাকিয়ে দেখে আরশি। তুরা তীক্ষ্ণ, ক্লান্ত ও প্রায় ফিসফিস করে বলল, যেন মিথ্যা বলছে। ওই না, আসলে আপু আমার শরীরটা খারাপ লাগছে, তোমরা যাও, তোমাদের পছন্দ মতো যা কিনবে তাই চলবে আমার। তুরার চোখ মুখে স্পষ্ট আগ্রহের অভাব। এই কথাগুলো শোনার পর আরশির সন্দেহ আরো জোরে আঘাত হানল। এত বড় শপিং, এত আনন্দ, অথচ তুরা বলছে শরীর খারাপ। সে বুঝতে পারল তুরার সমস্যা শুধু শারীরিক নয়। আরশির মনে উদ্বেগ ও সন্দেহ এবার আরো বেশি পরিণত হলো। আরশির বিস্ময় কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস নিয়ে বলল, কি বলছিস তুই?
তোর বিয়ের শপিং তুই যাবি না? সেটা কিভাবে হয়? আর তাছাড়া শিহাব ভাইয়া আসবে, সেবার তো দেখা করলি না। আজ শিহাব ভাইয়ার পছন্দ মতো তো সব কিছু কিনে দেবে। আরশির কথাগুলো তুরার কানের কাছে যেন তীব্র শোরগোল সৃষ্টি করেছে। শিহাবের উপস্থিতি, শিহাবের পছন্দ, এই শব্দগুলো তার ভেতরের যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে। সে স্পষ্ট বুঝতে পারছে আরশি কিছুতেই তার অজুহাত মানবে না। তুরার মন দ্বিধা আর চাপে অস্থির। সে আরশির প্রশ্নের জবাবের মুখ খোলার জন্য কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তেই রোশনি খান এসে হাজির হলেন। তিনি হতবাক হয়ে দৃশ্যটা দেখে কৌতূহল নিয়ে বললেন, সে কি, তোরা তুই দাঁড়িয়ে যে যাবি না? রোশনি খানের এই কথায় আরশি যেন সুযোগ পেয়ে গেল। সে দ্রুত তুরার দিক থেকে রোশনি খানের দিকে ফিরল এবং অভিযোগের সুরে বলল, দেখো না মা, তার বিয়ে আর সে নাকি বলছে সে যাবে না, শরীর খারাপের অজুহাত দিচ্ছে। রোশনি খান তুরার দিকে এক দৃষ্টিতে তাকালেন। তুরার ফ্যাকাশে মুখ, চোখে মুখে বিষণ্ণতার ছাপ। এসব দেখে রোশনি খানের মনেও চিন্তার কালো মেঘ জমল। শপিং এর এই আনন্দের দিনে তুরার এই উদাসীনতা তাদের সবার জন্য এক নতুন অস্বস্তি সৃষ্টি করেছে। তবুও রোশনি খান তুরার কপালে হাত রাখলেন, তারপর গলার কাছে এবং হাতে ভালো করে স্পর্শ করে দেখলেন সবকিছু ঠিকঠাক। দেখে রোশনি খান শান্ত কৌতূহল স্বরে বলল, শরীর তো ঠিকই আছে, তাহলে যাবি না কেন? নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছিস। তুরার মনে চূড়ান্ত দ্বিধা। সে কাঁপা কাঁপা গলায় বলল, আসলে চাচি, বাকিটুকু বলতে দিল না আরশি। সে আর সময় নষ্ট করতে রাজি নয়। আরশি তুরার হাত শক্ত করে ধরে জোর করে তাকে টেনে ভেতরের রুমে নিয়ে যেতে যেতে শাসন ও দৃঢ়তার স্বরে বলল, যাবি না মানে? তোর বাবা সহ যাবে, থুকু কাকা সহ যাবে। তুরার ভেতরে থাকা সব প্রতিবাদ আরশির এই দৃঢ় শক্তির কাছে যেন নিভে গেল। সে নীরবে আরশির হাতে নিজেকে সঁপে দিতে বাধ্য হলো। তার চোখ দিয়ে যেন শত অসহায় প্রশ্ন উকি দিচ্ছে। খান বাড়ির সকলেই রেডি হয়ে বাড়ির বাহিরে গাড়ির সামনে এসে এক এক করে দাঁড়াচ্ছে। শপিং এর উত্তেজনায় চাপা আনন্দের গুঞ্জন শোনা যাচ্ছে। আরশি তুরাকে জোর করে রেডি করে নিয়ে এলো। তুরাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে অনিচ্ছা শর্তে এসেছে। তুরাকে দেখে আশিক খান দ্রুত এগিয়ে এসে তুরাকে বুকের সাথে গভীরভাবে জড়িয়ে ধরলেন। তিনি অসহায় স্নেহ, বাৎসল্য ও চাপা কষ্ট নিয়ে বললেন, আমার সোনা মা, আমাদের ছেড়ে যাবি না বলে মন খারাপ? আমাদের খুব মনে পড়বে। তুরার দম যেন আটকে এলো। সে কি জবাব দেবে তা ভেবে পাচ্ছে না, কারণ সে নিজেই নিজের মনের সাথে লড়ছে। এই বিদায়ের কষ্ট নাকি রুদ্রের জন্য অব্যক্ত যন্ত্রণা, কোনটা আসল সে নিজেই জানে না। তুরা কিছু বলল না, চুপচাপ তার বাবার বুকে মাথা নুয়ে রাখলো। তার নীরবতা যেন অসহ্য অব্যক্ত যন্ত্রণার প্রকাশ। পাশ থেকে আনোয়ার খান এসে তুরার মাথায় স্নেহর ভরে হাত বুলিয়ে দিলেন। তিনি কর্তৃত্বের মিশ্রণ, সান্ত্বনা, অভিজ্ঞতা স্বরে বললেন, মন খারাপ করিস না মা, মেয়েদের একদিন পরের বাড়ি যেতেই হয়। তুই চিন্তা করিস না, শিয়াব বাবা তোকে অনেক সুখে রাখবে। যা হয়েছে সব ভুলে যা, নতুন করে জীবন শুরু কর, সব ঠিক হয়ে যাবে মা। আনোয়ার খানের কথাগুলো যেন তুরার জোরকে বেঁধে দেওয়ার নিয়তিকে আরো একবার নিশ্চিত করলো। তার মনে হলো কেউ তার আসল কষ্টটা বুঝতে পারছে না। তুরা দীর্ঘশ্বাস ফেলল। সে অনুভব করলো পরিবারের কেউ তার ভেতরের আসল যন্ত্রণা বুঝবে কি করে। সবাই তো ধরে নিয়েছে সে রুদ্রকে ভাই হিসেবেই দেখে। সেই চিরাচিত্ত পারিবারিক সম্পর্কের বাইরে যে অন্য কোনো গভীর অনুভূতি থাকতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি। অথচ আজ তুরার মনের সত্যটা ভিন্ন। আজ তুরা কেন জানি রুদ্রকে ভাই বলতেও তার গলা কাঁপছে। শব্দটি উচ্চারণ করার আগেই তার ভেতরে থাকা অজানা প্রবল স্রোত যেন বাধা দিচ্ছে। তুরা সবার উদ্দেশ্যে কৃত্রিম হাসি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ঠিক তখনই আয়ান দ্রুত তুরার সামনে এলো। আয়ান চঞ্চলতা ও দুষ্টুমি করে সে তুরার গালটা ধীরে টেনে দিল এবং মাথায় একটা হালকা গাঁটটা মেরে দিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে ছাড়ার মতো করে বলল, বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে।
আয়ানের এই সরল আর দুষ্টুমি ভরা কথায় খানবাড়ির সবাই হেসে উঠল। এই হাসির শব্দে তুরার মন সামান্য হলেও বিচলিত হলো। সে কোনো মতে আয়ানের দিকে তাকিয়ে আবারও সামান্য লজ্জা কৃত্রিম হাসি হাসল। এই হাসি তার বিষণ্ণতা ঢাকার শেষ চেষ্টা। সে জানে এই সরলতাটুকু তার জন্য অসহ্য। কারণ আনোয়ার খান সকলের উদ্দেশ্যে তাড়া দিয়ে বললেন, আরে চলো চলো সবাই, আর দেরি না। তুরা, তুই আরশির সাথে পিছনের সিটে বসে পড়। শিহাব হয়তো চলে এসেছে। লাল টকটকে এক গোছা গোলাপ ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শিহাব। তার উদ্দেশ্য তোড়াটি তুরাকে দিবে। সে অনেকক্ষণ ধরেই শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে আর বারবার ঘড়ি দেখছে কখন তুরা আসবে, তাকে দেখবে। তার যেন আর তর সইছে না। অপেক্ষা করার এই প্রতিটা মুহূর্ত তার কাছে দীর্ঘ সময় মনে হচ্ছে। দেখতে দেখতে শিহাবের অপেক্ষার প্রহর যেন শেষ হলো। খানবাড়ির গাড়ি শপিং মলের সামনে এসে দাঁড়ালো। গাড়ি দেখেই শিহাব যেন অস্থির হয়ে উঠল। এক এক করে সবাই গাড়ি থেকে বের হলো। সবার শেষে তুরা নামলো। তুরাকে দেখেই শিহাবের মনে যেন হাজারো শান্তি নেমে এলো। তার মুখে ফুটলো এক আকাশ পরিমাণ হাসি। সে কখনো ভাবেনি যে সে তুরাকে ফিরে পাবে। সে ভেবেছিল তুরাকে সে হারিয়ে ফেলেছে, কিন্তু না, হারায়নি। আল্লাহ তুরাকে আবার তাকে দিয়েছে। এই আনন্দেই তার চোখ ভরে উঠল। শিহাব দ্রুত এগিয়ে গিয়ে খানবাড়ির সকলের সাথে কুশল বিনিময় করে সবার সাথে কথা বলল। তার চোখে মুখে উচ্ছ্বাস। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তুরা একটিবারের জন্য শিহাবের দিকে তাকায়নি। সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আরফা শিহাবের হাতে গোলাপ ফুলের তোড়া দেখে উত্তেজিত হয়ে উঠল। সে তুরার কাছে এসে তুরাকে কনুই দিয়ে আলতো করে ধাক্কা দিয়ে কানে কানে ফিসফিসে চাপা উত্তেজনা স্বরে বলল, ওই দেখ, শিহাব ভাইয়া কত সুন্দর গোলাপ ফুল এনেছে। আমি নিশ্চিত ভাইয়া এই ফুল দিয়ে তোকে আজকে নতুনভাবে প্রপোজ করবে। আরফার কথা শুনে তুরা যেন চমকে উঠল। তার বুকের ভেতর আরেক দফা ঝড় বইতে লাগলো। প্রপোজ! এই মুহূর্তে শিহাবের কাছ থেকে এমন কোনো কথা শোনা তার জন্য অসহনীয়। কিন্তু তুরা চোখ তুলে তাকালো না। কোন মুখে বা সে তাকাবে? কারণ এক সময় শিহাবের জন্য তার মনে যে মিষ্টি অনুভূতিটা ছিল তা যেন আজ এক অদ্ভুত বিষণ্ণতায় পরিণত হয়েছে, যা তুরাকে তাকাতে বাধা দিচ্ছে। কেন জানি তুরা শিহাবের দিকে তাকাতে পারছে না। তাকালেই যেন তার ভেতরের মিথ্যাটা প্রকাশ হয়ে যাবে। শিহাবের সাথে কথা শেষ করে খানবাড়ির সকলে উচ্ছ্বাস নিয়ে এক এক করে মলের ভেতরে প্রবেশ করলো। তাদের এই আনন্দময় যাত্রা যেন তুরার যন্ত্রণা আরো বাড়িয়ে দিচ্ছে। শেষে তুরাও আলতো পায়ে হেঁটে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। তুরা চাইছে ভিড়ের মধ্যে মিশে যেতে, যাতে শিহাবের মুখোমুখি হতে না হয়। তুরা মাত্র কয়েক পা এগোতেই আচমকা শিহাব তুরার হাত ধরে ফেলল। শিহাবের হাতের সেই অপ্রত্যাশিত স্পর্শে তুরা যেন বিদ্যুৎ স্পষ্ট হলো। তার সমস্ত শরীর কেঁপে উঠল। তুরা দ্রুত হাত ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু শিহাবের হাত ছিল শক্ত। তুরা থমকে দাঁড়িয়ে গেল। বাধ্য হয়ে শিহাবের দিকে মুখ ফেরালো। শিহাবের চোখে তখন গভীর অনুরাগ, আর হাতে সেই লাল গোলাপের তোড়া। এই অপ্রত্যাশিত মুহূর্তে তুরার বুকের ধুকভুকানি বহুগুণ বাড়িয়ে দিল। শিহাবের উদ্বেগ স্বরে বলল, কি হয়েছে তুরা? তুই এমন করছো কেন? তুরা যেন ভয় পাচ্ছে। তার শ্বাস প্রশ্বাস দ্রুত বইছে। তুরা ততলামি করে অস্থির স্বরে বলল, কেমন কেমন করছি? শিহাব তুরার হাত আরো শক্ত করে ধরল। তারপর কণ্ঠে অভিযোগ নিয়ে বলল, কথা বলছো না কেন আমার সাথে? তুরা আকুতি নিয়ে জবাব দিল, এমনি আমার হাত ছাড়ুন, আমি ভেতরে যাব। তুরা হাত ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। তার অস্থিরতা শিহাবের চোখ এড়ালো না। শিহাব এবার নরম স্বরে জিজ্ঞাসা করল, এমন করছো কেন? কোনো সমস্যা? তুরার দৃঢ়তা কণ্ঠে বলল, যদিও ভেতরে ভয়, না না, কোনো সমস্যা না, আমার হাত ছাড়ুন, ভেতরে যাব আমি। তুরা আরো জোরাজুরি করতে লাগলো হাত ছাড়া পাওয়ার জন্য। বাধ্য হয়ে শিহাব হাত ছেড়ে দিল। তুরা হাত ছাড়ানো মাত্র 1 সেকেন্ডও দেরি না করে এক প্রকার দৌড়ে মলের ভেতরে ঢুকে গেল, যেন পিছনে কোনো অচেনা মানুষ তাড়া করছে।
শিহাব তুরার আচরণে বাকরুদ্ধ। তুরা হঠাৎ এমন আচরণ করছে কেন? আগের তুরা আর এখনকার তুরাকে শিহাব যেন চিনতে পারছে না। এক পলকের জন্য তার মনে সন্দেহ জাগলো। পরক্ষণেই নিজের মনকে ধাক্কা মারল। হয়তো লজ্জা পাচ্ছে, এত মানুষের সামনে এমন একটু করবেই। এই ভেবে শিহাব আলতো হাসলো। তারপর সেও ভেতরে প্রবেশ করলো। সব কিছুই ঠিক রইল, শপিং চলল, হাসি মজা চলল, কিন্তু তুরার মনের ভেতরের অনুভূতি, সেই গোপন তীব্র যন্ত্রণা আর অব্যক্ত রৌদ্রের প্রতি অজানা টান কেউই জানতে পারল না। সেই সত্য শুধু তুরার মনের ভেতরেই রয়ে গেল। কিন্তু সেই অনুভূতি কি কখনো প্রকাশ হবে? সেই দিনের অপেক্ষায়। যদি কোনোদিন কেউ সেই অনুভূতি সম্পর্কে জানতে পারে, তখন কি হবে? সব হিসেব কি উল্টাপাল্টা হয়ে যাবে? এখন প্রশ্ন হলো, তুরাকে কে পাবে? শিহাব, যাকে সমাজ এবং পরিবার তুরার জন্য নির্দিষ্ট করে দিয়েছে, নাকি রুদ্র, যার প্রতি তুরার হৃদয় এক অবাধ্য টানে বাধা পড়েছে? বিয়ের শপিং শেষ করে খানবাড়ির সকল প্রবীণ সদস্য গাড়ি নিয়ে বাড়ি চলে গেলেন, কিন্তু তরুণ প্রজন্ম আয়ান, আরফা, আরশি, তিথি, তুরা আর শিহাব, তারা শিহাবের গাড়ি দিয়ে শহরের একটি নামিদামি রেস্টুরেন্টে এলো। যদিও তুরা একদমই আসতে চায়নি, কিন্তু পরিবারের স্নায়ু চাপ এড়িয়ে যাওয়ার জন্য, বিশেষ করে আরশি ও শিহাবের জড়াজড়িতে, সে বাধ্য হয়ে এসেছে। তুরার চোখে মুখে ক্লান্তির ছাপ, তার চারপাশে আনন্দের গুঞ্জন, উচ্ছ্বাস, হাসি, কিন্তু সে যেন এই উৎসবের থেকেও নেই। তার মন পড়ে আছে এক অচিন ঠিকানায়। সবাই রেস্টুরেন্টে প্রবেশ করে নিজেদের জন্য বড় একটি টেবিল বুক করে বসতে শুরু করলো। তুরা চাইছে যে কোনো মূল্যে শিহাবের থেকে দূরে থাকতে। সে আরশির পাশে বসতে যাবে, তার আগে আরফা দ্রুত তুরাকে ধাক্কা দিয়ে সেই চেয়ারটা দখল করে নিল। তুরা অসহায় দৃষ্টিতে আরফার দিকে তাকালো। আরফা ঠোঁট টিপে দুষ্টু হেসে ভ্রু নাচালো, যেন বলছে, এখানে তোর বসার জায়গা না, শিহাব ভাইয়ের পাশে তোর বসার জায়গা। তুরা আর কথা না বাড়িয়ে আবার আরেক চেয়ারে বসতে যাবে। ঠিক সেই মুহূর্তে আয়ান বাতাসের মতো ছুটে এসে সেই চেয়ারে বসে পড়ল। তাদের পাশে আর মাত্র একটি চেয়ার খালি, কিন্তু তুরার ভাগ্য খারাপ, সেই চেয়ারটিও খালি রইল না। তিথিও তাড়াতাড়ি এসে সেখানে বসে পড়ল। তুরার আর বুঝতে বাকি রইল না, সবগুলো ইচ্ছে করে এমন করছে যাতে তাকে শিহাবের পাশে বসতে হয়। তুরা দীর্ঘশ্বাস ফেলে যেন অসহায়ভাবে আত্মসমর্পণ করল। নীরবে হেঁটে এসে শিহাবের পাশের চেয়ারে বসল। তার হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে দ্রুত। তিথির সাথে সাথে আনন্দে হাততালি দিয়ে শিহাবের উদ্দেশ্যে প্রশ্ন করল, তো দুলা ভাই, কি খাওয়াবেন? আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি ছাড়া কিছু খাবো না, বলে দিলাম। অন্য কিছু দিলে একদম রাগ করব। শিহাব তিথির দিকে স্নেহ মাখা হাসি ছুড়ে দিল। তার কণ্ঠে ছিল আন্তরিকতা ও উদারতা। আরে এইটা কোনো কথা বললে তুমি? তুমি আমার একমাত্র শালিকা, তোমাকে খাওয়াবো না তো বার কাকে খাওয়াবো? পাশ থেকে আয়ান, আরফা আর আরশি তিনজনে চিল্লিয়ে একসঙ্গে বলে উঠল। তাদের কণ্ঠে ছিল কৃত্রিম অভিযোগ। এই শিহাব ভাই, আমরা কি ভাইসে আসছি? শুধু তিথিকেই খাওয়াবেন নাকি? শিহাব জোরে হেসে উঠল। সে পরিবেশটাকে সহজ করতে চাইল। শিহাব হালকা হাসির রেস্ট টেনে বলল, আরে রিল্যাক্স, তোমাদের মন মতো অর্ডার করো। শিহাবের কথায় তিনজনেই খুশিতে হেসে উঠল। তারপর যার যার মতো খাবারের অর্ডার করলো। তুরাকে কিছু অর্ডার করতে না দেখে শিহাবের দৃষ্টি তুরার দিকে গেল। শিহাব নরম সুরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার তোরা, তুমি কিছু অর্ডার করছো না কেন? শিহাবের প্রশ্নে তুরা অসহজ বোধ করলো। সে মাথা নিচু করে ক্ষীণ কণ্ঠে উত্তর দিল, না, আসলে আপনারা খান, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। শিহাবের চোখে দৃঢ় সংকল্প। সে তুরার উপর থেকে চোখ সরালো না। শিহাব কণ্ঠে জেদ ও স্নেহ নিয়ে বলল, তোরা, এটা হয় না, সবাই খাবে আর তুমি খাবে না, এটা কোনো কথা? আমি তোমাকে না খেয়ে ছাড়বো না। শিহাব জেদ ধরেছে। পাশ থেকে আয়ান সুযোগ বুঝে পরিস্থিতি সামাল দিতে সে দুষ্টুমির চঞ্চলতা স্বরে বলল, ছেড়ে দিন না ব্রো, তোরার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাই সে কিছু খেতে চাইছে না, তাই না তোরা বোন আমার? শেষের কথাটুকু আয়ান চোখ টিপে তুরার দিকে তাকিয়ে বলল। সকলেই আয়ানের কথা শুনে হো হো করে হেসে উঠল। এই হাসির শব্দে তুরার অস্বস্তি আরো বাড়ল। সে শুধু আয়ানের দিকে হালকা চোখ পাকিয়ে তাকালো, যেন বলছে, ফাজলামি করছো আমার সাথে?
তারপর তুরা আর কিছু না ভেবে শিহাবের ক্রমাগত অনুরোধে বাধ্য হয়ে হালকা কিছু অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই সব খাবার টেবিলে এসে হাজির হলো। শিহাব মনে প্রাণে চাইছে একটু তুরার সাথে আলাদা করে দেখা করে গোলাপ ফুলের তোড়াটা দিতে, কিন্তু বেচারা এই শালাশালীদের জন্য সেই সুযোগটা পাচ্ছে না। শিহাবের প্রতিটা পদক্ষেপ যেন নজরে রাখা হচ্ছে। এক সময় শিহাব চাপা বিরক্তি নিয়ে আয়ানের দিকে তাকালো এবং চোখ দিয়ে পাশের টেবিলে ইশারা দিল। আয়ান শিহাবের মতিগতি সঙ্গে সঙ্গে বুঝে গেল। চোখ টিপে শিহাবকে হাসি দিয়ে বোঝালো, ঠিক আছে ব্রো, কাজ হয়ে যাবে। আয়ান, আরফা, তিথি, আরশির কানে কানে ফিস ফিস করে কিছু একটা বলল। সকলেই মুখ টিপে হাসলো। এই হাসি ছিল গোপন ষড়যন্ত্রের হাসি। তারপর আয়ান হালকা গলা খাকারি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করে কৃত্রিম লজ্জা অভিনয় বলল, আমার না কেমন যেন বেডি মানুষের মতন লজ্জা লাগছে সবার সামনে বসে খেতে। আমি বরং ওই টেবিলে গিয়ে খাই। আয়ান কথাটা বলেই প্লেট নিয়ে দ্রুত দূরের একটা টেবিলে চলে গেল। তিথিও খাবার গলায় আটকানোর অভিনয় করে কঠিন কাশি দিয়ে দুষ্টুমি অভিনয় স্বরে শিহাবের উদ্দেশ্য করে বলল, আমি দুলাভাইয়ের সামনে কাচ্চি বিরিয়ানিটা খেতে পাচ্ছি না। আমি বেশ ভালো করে দেখছি দুলাভাই আমার বিরিয়ানির দিকে বারবার চোখ দিচ্ছে। আরে বাবা, আমার তো পেট খারাপ হবে আর আমি সইতে পারবো না। দৌড়া তিথি দৌড়া, যদি পেট বাঁচাতে চাস তাহলে দুলাভাইয়ের নজর থেকে দৌড়া। কথাটা বলে তিথিও দৌড়ে দূরে আয়ানের টেবিলে চলে গেল। শিহাব তিথির কথা শুনে দাঁত চেপে বিড়বিড় করে বলল, শালার এটা কোনো কথা? আমাকে ফাঁসানোর কি দরকার ছিল? নাকি নিজের পায়ে নিজে কুড়াল মারছে আল্লাহ জানে। শিহাবের এই বিড়বিড়ানি যেন আরফা আর আরশির ষড়যন্ত্রের অংশ। তারা দুজনে মুখ টিপে হাসছে। আয়ান ও তিথির বিদায়ের পর এবার আরশির পালা। সেও হালকা গলা খাকারে দিয়ে নাটকীয় কণ্ঠে বলল, আমারও মনে হয় আমারও যাওয়া উচিত, কারণ আমি নিজেও পেট খারাপ করা থেকে বাঁচতে চাই। কথাটা বলে আরশি উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে আরফাও পিছিয়ে থাকতে রাজি নয়। সে যেন নাটকটা শেষ করতে চাইল। আরফা কণ্ঠে দুষ্টুমি ও চতুরতা নিয়ে বলল, আরে দাঁড়া, আমি কোন দুঃখে এইখানে থেকে নিজের বিপদ নিজে ডেকে আনবো শুনি? নিজে বাঁচলে বাবার নাম, চল তো। কথাটা শেষ না করে দুজনেই আয়ান তিথির টেবিলে চলে গেল। বেচারিটা গেল তো গেলই, সাথে যেন শিহাবের মান সম্মান সব নিয়ে গেল। শিহাব যেন বিমুগ্ধ। সে তুরাকে আর কি বলবে? গোলাপের তোড়া দিয়ে কিভাবে শুরু করবে? যা প্ল্যান করে রেখেছিল সব যেন হাওয়ায় ভেসে গেল। শিহাবের মাথা রাগে আর হতাশায় ঝিমঝিম করছে। সে চাইছিল কি আর এই দুষ্ট শালাশালীরা করে দিয়ে গেল কি? এক পাশে একা তুরার সামনে বসে থাকা এবং অন্য টেবিলের সকলের হাসাহাসি, সব মিলিয়ে তার পরিকল্পনা ভেস্তে গেছে। তার এখন নিজের মাথায় নিজেই হাতুড়ি দিয়ে মারতে ইচ্ছে করছে। শিহাব ধীরে ধীরে টেবিলের নিচে রাখা গোলাপের তোড়াটা স্পর্শ করলো। এই ফুল এখন কিভাবে দিবে? এদিকে তুরা বাকরুদ্ধ। সব কিছু যেন তার মাথার উপর দিয়ে গেল। যদিও তুরার বুঝতে দেরি হলো না যে সবগুলো ইচ্ছে করে এমন করলো যাতে শিহাবের সাথে তার একান্ত সময় হয়। তুরা তবুও নিজেকে ঠিক রেখে চুপচাপ বসে থাকলো। তার এই নীরবতা সহ্য করা ছাড়া আর কোনো পথ নেই। তার সমস্ত মনোযোগ এখন খাবারের প্লেটের দিকে, যাতে একবারও শিহাবের চোখে চোখ না পড়ে। শিহাব সব কিছু ভেবে গভীর দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে গেল তুরার দিকে। সে তখন খাবারে মনোযোগ দেওয়ার ভান করছে। শিহাব নিজেকে কিছুটা স্বাভাবিক করে হালকা গলা খাকারি দিয়ে কণ্ঠে সামান্য জড়তা নিয়ে বলল, তোরা, তোমাকে কিছু কথা বলার ছিল। তুরা শিহাবের ডাকে হঠাৎ কেঁপে উঠল। হাতে থাকা চামচ থেমে গেল। এই মুহূর্তে শিহাবের কাছ থেকে কোনো কথা শুনতে সে প্রস্তুত না। তুরা নিজেকে সামলে শিহাবের দিকে তাকিয়ে কৃত্রিম হাসি দিয়ে নিজেকে লুকানোর চেষ্টা করে বলল, জি বলুন। শিহাব গভীর নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরে সাহস জোগাড় করলো। তার উদ্দেশ্য তুরাকে আজ প্রপোজ করবে। শিহাব টেবিলের নিচ থেকে গোলাপ ফুলের তোড়াটি বের করে তুরার দিকে এগিয়ে ধরল। চোখ বন্ধ করে আবেগ ও উত্তেজনা স্বরে বলতে লাগলো, আই লাভ ইউ
বাকিটুকু শেষ করতে পারলো না। ঠিক সেই মুহূর্তে একটা ওয়েটার খাবার নিয়ে যাচ্ছিল। যেতে যেতে ভুলবশত হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতে নিল। কোনো মতে সে নিজেকে সামলাতে পারল, কিন্তু হাতের থাকা খাবারগুলো সামলাতে পারল না, পড়ে গেল। আর সেই খাবারের কিছু অংশ শিহাবের শার্টে গিয়ে লেগে গেল। ওয়েটার সাথে সাথে শিহাবের সামনে গিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে ভীত স্বরে বলল, মাফ চাইতে লাগলো। শিহাবের মাথা আউট হয়ে গেল। এমনিতে তার মাথা গরম ছিল, তার মধ্যে নিজের অনুভূতির কথাটা বলতে যাচ্ছিল, এই ওয়েটার আবার 12টা বাজিয়ে দিল। রোমান্টিক প্ল্যান বারবার ভেস্তে যাওয়ায় তার এখন নিজের গলায় নিজেই দড়ি দিতে ইচ্ছে করছে। হাতে থাকা ফুলের তোড়াটা সে ধপাস করে টেবিলে ফেলে দিল। শিহাব কোনো মতে নিজের রাগ কন্ট্রোল করলো। সে রেস্টুরেন্টে এখন মেজাজ খারাপ করলে আরও বড় ঝামেলা হবে। সে ওয়েটারের উদ্দেশ্যে কঠোর চরম বিরক্তি ও চাপার রাগের স্বরে বলল, ইটস ওকে, আমি ওয়াশরুমে যাচ্ছি। শিহাব দ্রুত আসন ছেড়ে উঠে দাঁড়ালো। তার শার্টে লেগে থাকা খাবারের অংশটুকু রাগ নিয়ে ঝেড়ে সে দ্রুত ওয়াশরুমের দিকে চলে গেল। তুরা হতবাক হয়ে বসে রইল, তার মনে দ্বিধা ও স্বস্তি। মনে মনে সে গভীর দীর্ঘশ্বাস ফেলল, কারণ তুরা বুঝতে পারল শিহাব তাকে প্রপোজ করতে যাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে এই প্রপোজের কথা শোনার পর তুরার পক্ষে কোনো উত্তর দেওয়া সম্ভব ছিল না, কোনোভাবেই না। এই অপ্রত্যাশিত দুর্ঘটনা যেন আল্লাহ তাকে বাঁচালো। তুরা লম্বা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। ঠিক সেই মুহূর্তে টেবিলে থাকা শিহাবের ফোনের নোটিফিকেশনে বেজে উঠল টন টন করে। তুরা না চাইতেও শিহাবের ফোনের স্ক্রিনের দিকে তাকালো, আর তাকাতেই তার চোখ বড় বড় হয়ে গেল। তার শরীর কাঁপাকাঁপি শুরু করে গেল, কারণ স্ক্রিনে স্পষ্টভাবে একটা মেসেজ ভেসে উঠেছে।